যার জীবনের একমাত্র স্বপ্ন অজানা গুপ্তধনের সন্ধান করা। সে কি আর মৃত্যুকে ভয় পায়? কারণ সে জানে জীবনের সবচেয়ে বড় সফলতা তখনই আসে যখন মানুষ পৌঁছে যায় বিপদের একদম শেষ প্রান্তে, মৃত্যুর খুব কাছাকাছি। কখনো ভেবে দেখেছেন কতটা দুঃসাহস থাকলে একজন মানুষ এমন পথ বেছে নেয় যেখানে প্রতিটি পদক্ষেপেই নিজের জীবনকে বাজি রাখতে হয়? গল্পের শুরুতে পরিচয় হোক এক দুঃসাহসী মানুষের সঙ্গে, যার নাম জ্যাক। কোনো সম্পদের লোভে নয়, হারিয়ে যাওয়া গুপ্তধন খুঁজে বের করা যার আসল পাগলামি। সর্বপ্রথম সে একটি রহস্যময় পাহাড়ি সভ্যতায় গঠিত বাড়িতে যায়, পরে পুরনো সভ্যতার যুগের তৈরি একটি বই বের করে, আর এখান থেকেই সেই গুপ্তধনের সন্ধান পেতে শুরু করে। এই গুপ্তধনের সংকেত পেয়ে চলে যায় তার বিশ্বস্ত বন্ধু ভিক্টরের নিকট। ভিক্টর বলে, তুমি যদি এই গুপ্তধন নিয়ে আসতে পারো, এর অনেক ক্রেতা রয়েছে। তুমি আনতে পারলেই জীবনে আর কোনো দিন পিছনের দিকে তাকাতে হবে না। কিন্তু ভিক্টর বন্ধু হওয়া সত্ত্বেও সে জানত না যে তার জীবনের উন্নতির জন্য গুপ্তধনের সন্ধান করে না, মূলত তার নেশাই ছিল মৃত্যুর সম্মুখীন হয়ে গুপ্তধন খোঁজা। জ্যাকের সর্বপ্রথম মিশন ছিল নিউজিল্যান্ডের এক পুরনো মন্দিরে, যেখানে প্রায় ৩০০ বছর আগের এক পুরনো গুপ্তধন লুকিয়ে আছে। কিন্তু সে কি পারবে এই গুপ্তধন ছিনিয়ে আনতে? আর যদিও পারে, তা কি সামাল দিতে পারবে? সেই গুপ্তধনটি যেখানেই রাখা হয়, সেখান থেকেই রহস্যময় আলো ছড়িয়ে পড়ে এবং চারপাশে স্বর্ণের মতো জ্বলে ওঠে। সেই গুপ্তধন চুরি করে বেরিয়ে আসার মুহূর্তেই জ্যাকের উপরে পড়ে মন্দিরের এক পুরোহিতের নজর। পুরোহিত ১ সেকেন্ড দেরি না করে পুলিশ ডাকে। মুহূর্তের মধ্যে পুলিশ চারদিক ঘিরে ফেলার চেষ্টা করে। শুরু হয় শ্বাসরুদ্ধকর ধাওয়া, একের পর এক চেষ্টা। পুলিশ তাকে ধরার জন্য অনেক চেষ্টা করে। জ্যাক এমন দূরদর্শী চালাক যে পুলিশ তাকে ধরতে গিয়ে সব চেষ্টায় ব্যর্থ হয়। সবশেষে মন্দিরের সেই প্রায় ৩০০ বছর আগের গুপ্তধন সমস্ত বাধা অতিক্রম করে জ্যাকের হাতে এসে পৌঁছায়। গুপ্তধন হাতে আসার সঙ্গে সঙ্গেই সে তার বন্ধু ভিক্টরের সঙ্গে বর্তমান বাজার মূল্য অনুযায়ী এটি কত দামে বিক্রি করা যেতে পারে তা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করতে থাকে। ঠিক সেই সময় সেখানে হাজির হয় এক রহস্যময় ক্রেতা, যার স্বভাব জিপিএস ট্র্যাকারের মতো ২৪ ঘন্টা জ্যাকের পেছনে লেগে থাকা। নাম তার কার্লোস। তিনি জ্যাকের বন্ধু ভিক্টরের সঙ্গে তীব্র তর্ক বিতর্ক শুরু করে। কার্লোস যে কোনোভাবেই জ্যাকের অবস্থান জানতে চায়, কিন্তু জ্যাকের বন্ধু জানাতে অস্বীকৃতি জানালে কার্লোস নির্মমভাবে সেখানেই তাকে শেষ করে দেয়। ভিক্টরকে হত্যা করে কার্লোস তার মোবাইলটি নিয়ে নেয়। সেই মোবাইল দিয়েই যখন জ্যাককে ফোন দেয়, সেই মুহূর্ত থেকেই জ্যাকের ফোন ট্র্যাক করা শুরু হয়। জ্যাক মন্দির থেকে যে গুপ্তধনটি নিয়ে আসে, সেটি যেখানেই রাখা হয় সেখানেই অদ্ভুতভাবে আলোকিত হয়ে ওঠে। যখন গুপ্তধনটি একটি সাপের মূর্তির উপর মিলিয়ে রাখা হয়, তখন সেই সাপের মূর্তিটি চারপাশে আরও এক ভয়ঙ্কর গুপ্তধনের সন্ধান দিতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই জ্যাকের মোবাইল ট্র্যাক করে কার্লোস সেখানে পৌঁছে যায়, কিন্তু নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে জ্যাক কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরপর কার্লোস নির্মমভাবে সেই গুপ্তধনের পুরো জায়গাটিকে উড়িয়ে দেয়। জ্যাক গুপ্তধনের সেই জায়গা থেকে বের হয়ে আসতেই পুলিশের হাতে আটক হয়ে যায়। তাকে যখন থানায় নিয়ে আসা হয়, তখন তার বন্ধুর হত্যার দায় সম্পূর্ণভাবে জ্যাকের ঘাড়েই চাপিয়ে দেওয়া হয়। ঠিক সেই মুহূর্তেই সেখানে হাজির হয় গুপ্তধন সন্ধান প্রেমী দুইজন ব্যক্তি, যারা পূর্ব থেকেই তাকে চিনত। রহস্যজনক কৌশলে তারা সেখান থেকেই জ্যাককে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর সেই দুইজন ব্যক্তি তার কাছে গুপ্তধন সন্ধানে সহায়তার জন্য প্রত্যাশা করে, যা জ্যাককে এক ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দেয়। অতঃপর জ্যাক সহ আরও দুজন একসাথে এমন এক মিশনে রওনা দেয়, যেখানে প্রতিটি মুহূর্ত মানেই মৃত্যুর সাথে মুখোমুখি লড়াই। যাত্রার আগেই তারা অত্যাধুনিক স্ক্যানারে নিশ্চিত হয়ে নেয় স্বর্ণের শহর ঠিক কোথায় লুকিয়ে আছে।
বিমান আকাশে উড়ার কিছুক্ষণের মধ্যেই তাদের পিছু নেয় সেই ভয়ঙ্কর কার্লোস সহ তার সহযোগীরা। সময় গড়াতেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। হঠাৎ করেই জ্যাকের বিমানের পেছন দিক থেকে আকাশে উড়ন্ত অবস্থায় বুলেটের বৃষ্টি শুরু হয়। অনেক লড়াইয়ের মাঝেও জ্যাক সুযোগ হাতছাড়া করে না। পাল্টা আঘাতে কার্লোসের বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলায় মুহূর্তের মধ্যেই সবকিছু উলটপালট। তীব্র আঘাতে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে গহীন জঙ্গলের পাদদেশে ভেঙে পড়ে। দুর্ঘটনায় সবাই আহত হয়, আর সেখান থেকেই শুরু হয় আরও এক ভয়ঙ্কর পরিস্থিতি। দুর্ঘটনাস্থল থেকে শেষ প্রান্তে পৌঁছাতে হলে সামনে রয়েছে প্রায় 50 কিলোমিটারের মরণপথ, যা পার করতে হবে শুধুই হেঁটে। চারদিক জুড়ে গহীন জঙ্গল, হিংস্র বন্যপ্রাণী আর রহস্যময় বন্য মানুষের আতঙ্ক। অন্যদিকে সুযোগ খুঁজে ওত পেতে থাকা কার্লোসের মতো ভয়ঙ্কর শত্রুর হামলা। সব বিপদকে উপেক্ষা করেই গন্তব্যে পৌঁছানো ছাড়া আর কোনো পথ নেই। জঙ্গলের গভীরেই নেমে আসে রাত। পাহারা আর কথাবার্তার মধ্য দিয়ে কাটে এক বিভীষিকাময় সময়। সকালের প্রথম আলোতে কয়েক কদম সামনে বাড়াতেই হঠাৎ করে বন্য মানুষের হাতে ধরা পড়ে জ্যাক সহ তার আরও 2 জন সহযোগী। তাদের টেনে নিয়ে যাওয়া হয় বন্য মানুষের সেই ভয়ঙ্কর আস্তানায়। সেখানে বন্য মানুষের সর্দারের কুরুচিপূর্ণ লোভী চোখের দৃষ্টি পড়তেই জ্যাক রেগে ওঠে। জ্যাকের মুখের ভয় আর অবস্থা দেখে সর্দার এক নির্মম প্রস্তাব ছড়ে দেয়। আমার এই শক্তিশালী যোদ্ধার সঙ্গে যদি লড়াই করে জিততে পারো, তাহলে তোমরা এখান থেকে মুক্ত। আর যদি হারো, তবে তোমার এই মেয়ে সঙ্গী এখানেই থেকে যাবে। এরপর শুরু হয় তুমুল লড়াই, দুপক্ষের সংঘর্ষ, ধুলো আর রক্তে ভেজা এক নিষ্ঠুর যুদ্ধ। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে জ্যাক এই লড়াইয়ে জয় ছিনিয়ে নেয়। লড়াই শেষ হতেই হঠাৎ করে সেখানে হাজির হয় কার্লোস আর তার ভয়ঙ্কর বাহিনী। মুহূর্তের মধ্যেই বন্য মানুষ আর জ্যাকের দলের উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। চারদিক কেঁপে ওঠে শুধু গুলির শব্দে। দীর্ঘ সময় ধরে কার্লোসের হিংস্র বাহিনীর সঙ্গে বন্য মানুষের চলে তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ। এই বিশৃঙ্খল যুদ্ধের ফাঁকেই জ্যাক যার সঙ্গে প্রাণঘাতী লড়াই করেছিল, সেই দুর্ধর্ষ যোদ্ধাই গোপনে তাদের জন্য জঙ্গলের এক পাশ দিয়ে পালিয়ে যাওয়ার নিরাপদ রাস্তা দেখিয়ে দেয়। ছোট নৌকা দিয়ে কিছু দূর যাওয়ার পর তারা টের পায় প্রচণ্ড স্রোতের উল্টো দিকেই সামনে এগুতে হচ্ছে, যেন প্রকৃতি তাদের ঠেলে মৃত্যুর দিকে পাঠাচ্ছে। সেই ভয়ঙ্কর জায়গা থেকেই হঠাৎ ঝাঁপ দিয়ে জঙ্গলের অপর প্রান্তে পৌঁছানোর চেষ্টা চালায় তারা। কিন্তু নিয়তির নিষ্ঠুর আঘাতে ঠিক সেখানেই জ্যাকের এক সহযোগী গুরুতরভাবে আহত হয়ে পড়ে। আহত অবস্থা কাটিয়ে সুস্থ হতেই পাহাড়ি অঞ্চলের মাঝখানে তারা খুঁজে পায় এক আশ্চর্য শান্ত ছোট একটি গ্রাম্য জনপদ, যেন মৃত্যুর মাঝখানে লুকিয়ে থাকা সুখের নীড়। সেখান থেকেই তারা 3 জন 3টি ঘোড়া কিনে ঝাঁপিয়ে পড়ে সেই অজানা যাত্রায়, যার একমাত্র লক্ষ্য রহস্যে ঘেরা স্বর্ণের শহর। এইদিকে জ্যাকের পিছু ছায়ার মতো লেগে থাকা ভয়ঙ্কর কার্লোস এত চেষ্টার পরও কিছুই করতে পারে না। অনেক অত্যাচার ও ধৈর্য ধারণ করার পর তারা 3 জন সে স্বর্ণের শহরে এসে পৌঁছায়। তার একজন সহযোগী স্ক্যানিং করে দেখতে পায় এর মধ্যে স্বর্ণের মোড়ানো সেই শহরটা কোথায় লুকিয়ে রয়েছে। অবস্থান জানতে পেরে ভিতরে যাওয়ার সময় চারদিকে আকর্ষণীয় নকশা উপভোগ করতে করতে স্বর্ণের মঞ্জিলে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু অসাধু পুলিশ আর ভয়ঙ্কর কার্লোস তাদের সন্ধান পেয়ে এই স্বর্ণের শহর উড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেক কিনারে অ্যাটম বোমার মতো মরণবেদী ফিট করে। অন্যদিকে জ্যাক সহ তার সহযোগীরা স্বর্ণের শহরের মধ্যে পৌঁছে যায়। জ্যাকের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে এখানেই পূর্ণতা পায়। কিছুক্ষণ জ্যাক সহ তার সহযোগীরা স্বর্ণের সেই প্রাচীন সাম্রাজ্যকে উপভোগ করে। প্রতিটি মণিকণা, প্রতিটি মূর্তির ঝলক দেখে তারা মুগ্ধ হয়। কিন্তু সেই শান্তি দীর্ঘস্থায়ী হয় না। হঠাৎ করেই আক্রমণ করে বসে
কার্লোজের ভয়ঙ্কর বাহিনী নির অপরাধের উপর নির্মম হামলা চালায়। সেই তাণ্ডবে শহরের অমূল্য মূর্তিগুলো কার্লোজের বাহিনীকে কোনো অংশেই ছেড়ে দেয় নাই। এই ভয়ঙ্কর মুহূর্তে এক ধরনের বন্য মানুষ হঠাৎ করে হাজির হয়, সাহস করে জ্যাক ও তার সহযোগীদের উদ্ধার করে বের করে নিয়ে যায়। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই সেই স্বর্ণের শহর ভেসে যায় ধ্বংসের অগ্নিতে।